যতক্ষণ একজন অনিরাপদ ততক্ষণ প্রত্যেকেই বিপদে, করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের তেমন কোনো প্রস্তুতি নেই। হাসপাতালে এএসপিকে হত্যার অভিযোগে গ্রেফতার 11। শ্যালিকার অ্যাকাউন্টে 148 কোটি টাকা লেনদেন, এমপি পাপুল দম্পতির বিরুদ্ধে মামলা। দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে ডাকের মহাপরিচালক। এটি নিউজ দেখছেন। রাত 8টা নিউজ আওয়ারের সঙ্গে আছি আমি মেহসাবিন মুনিয়া। শিরোনামগুলো শুনছিলেন। VSL Angle Channel HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। এবারে বিস্তারিত। যতক্ষণ একজন অনিরাপদ ততক্ষণ প্রত্যেকে বিপদে, করোনা পরিস্থিতি নিয়ে বিশ্ববাসীকে এই সত্য অনুধাবনের আহ্বান জানালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 75 বছর পূর্তি উপলক্ষে স্পেন সরকার আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিশ্বকে রক্ষায় সবাইকে যে একসাথে কাজ করতে হবে সেটাই দেখিয়ে দিয়েছে কোভিড। বহুপাক্ষিকতা জোরদারে পদক্ষেপ গ্রহণের আহ্বান শীর্ষ বৈশ্বিক উচ্চ পর্যায়ের অনুষ্ঠানে ভিডিও বক্তব্যে শেখ হাসিনা বলেন, বাংলাদেশ যথাসময়ে ব্যবস্থা নেওয়ায় করোনার ধাক্কায় ক্ষতি অনেকটাই কম হয়েছে। এই অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও স্পেন, সুইডেনের প্রধানমন্ত্রী, কোস্টারিকার প্রেসিডেন্ট সহ বেশ কিছু দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীরা ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন। Despite the impact of the pandemic, our GDP registered a 5.24% growth due to our timely interventions. The COVID-19 pandemic is a stark reminder that no one is safe until everyone is safe. In order to reduce inequality, eradicate poverty, and protect our planet, we need to work together and reinforce our multilateral efforts. করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 16 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 6108। সারা দেশের 115টি ল্যাবে গত 24 ঘন্টায় 13,520টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন রোগী শনাক্ত হয়েছেন 1699 জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 4,23,260। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে দেশে কোভিড-19-এর সবশেষ পরিস্থিতি জানানো হয়। অধিদপ্তরের হিসেবে চিকিৎসাধীন আরও 1,648 জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন 3,41,416 জন। শুরু থেকে এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে 24,70,164 জনের। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের তেমন কোনো প্রস্তুতি নেই, দাবি করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। করোনা সংকট মোকাবেলা সংক্রান্ত টিআইবি দ্বিতীয় রিপোর্টে এমন তথ্য উঠেছে। সকালে অনলাইন সংবাদ সম্মেলনে এই রিপোর্ট প্রকাশ করা হয়। রিপোর্টে বলা হয়েছে, করোনা মহামারীর সময়ে স্বাস্থ্য খাতে দুর্নীতি নতুন করে উন্মোচিত হয়েছে। তবে দুর্নীতি নিয়ন্ত্রণের চেয়ে তথ্য নিয়ন্ত্রণে সরকার বেশি তৎপর ছিল। এছাড়া করোনা টেস্ট কমিয়ে দিয়ে আক্রান্তের সংখ্যা কম দেখানো হয়েছে। টিআইবি বলছে, করোনা ক্ষতি কাটিয়ে উঠতে সরকারের প্রণোদনা প্যাকেজ প্রণয়ন ও বিতরণে ঘাটতি খুঁজে পেয়েছে টিআইবি। এছাড়া করোনা ভাইরাস মোকাবেলা কার্যক্রমে সমন্বয়হীনতা এবং জবাবদিহিতার অভাব ছিল বলেও উঠে এসেছে এই রিপোর্টে। এ সময় বেশ কিছু পরামর্শ তুলে ধরা হয়। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, কিন্তু আমরা আসলে বাস্তবে তেমন কোনো সুনির্দিষ্ট কৌশল বা সুনির্দিষ্ট নীতিমালা এখন পর্যন্ত আমরা দেখতে পাই না। কিছু কিছু বিক্ষিপ্ত ঘোষণা আসছে, কিন্তু দ্বিতীয় ঢেউ সম্পর্কে, দ্বিতীয় ঢেউ মেয়াদে কিভাবে বাস্তবে এই করোনা ভাইরাস মোকাবেলা করা হবে সেটি সম্পর্কে সুনির্দিষ্ট কৌশল এখনো এবং কৌশলমূলক ঘোষণা আমরা এখনো দেখতে পাই না। করোনা প্রতিরোধে নিজেদের তৈরি টিকা 90%-এরও বেশি কার্যকর বলে দাবি করেছে মার্কিন ওষুধ প্রস্তুতকারী কোম্পানি ফাইজার ও এর জার্মান অংশীদার বায়োএনটেক।
করোনা মোকাবেলায় একটি বড় অগ্রগতি বলে উল্লেখ করেছে প্রতিষ্ঠান দুটি। ফাইজার ও বায়োএনটেক সোমবার যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা গেছে টিকা ট্রায়ালে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকদের মধ্যে কেউ গুরুতর অসুস্থ হননি। এছাড়া বড় আকারের ট্রায়ালের পূর্ণাঙ্গ ফল প্রকাশ হয়েছে শুধু এই টিকারই। তবে টিকাটির কার্যকারিতা কতদিন স্থায়ী হবে সে ব্যাপারে তথ্য দেওয়া হয়নি। জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য প্রতিষ্ঠান দুটি চলতি মাসে মার্কিন সরকারের কাছে এই টিকার অনুমোদন চাইবে। 16 থেকে 85 বছর বয়সীদের জন্য টিকাটি ব্যবহার করতে চাইছে ফাইজার। ফাইজারের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা বলেন, আজকের দিনটি বিজ্ঞান ও মানবতার জন্য একটি দুর্দান্ত দিন। তারা এমন সময় টিকার মাইলফলক অর্জন করেছেন যখন বিশ্বজুড়ে নতুন করে সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হচ্ছে। করোনা মোকাবেলায় বিশ্বে 140টিরও বেশি টিকা গবেষণার কাজ চললেও মাত্র কয়েকটি টিকা চূড়ান্ত পর্যায়ে ট্রায়ালে রয়েছে। অন্য প্রসঙ্গ, রাজধানীর মাইন্ড এইড হাসপাতালে অসুস্থ পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে মারধর করে হত্যার ঘটনায় গ্রেফতার 10 জনকে 7 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এই ঘটনায় ওই হাসপাতালের পরিচালক নিয়াজ মোরশেদকেও গ্রেফতার করে হাসপাতাল সিলগালা করে দিয়েছে পুলিশ। হত্যায় হাসপাতালের লোকজনই জড়িত বলে দাবি করেছেন তেজগাঁও জোনের উপ পুলিশ কমিশনার হারুনুর রশিদ। আরও জানাচ্ছেন একে আজাদ। সোমবার সকালের ঘটনা। মানসিকভাবে অসুস্থ পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে চিকিৎসার জন্য রাজধানীর আদাবরের মাইন্ড এইড হাসপাতালে নেওয়া হয়। কিছু সময় পর তাকে দ্বিতীয় তলার একটি কক্ষে নিয়ে নির্যাতন চালায় হাসপাতালের লোকজন। এরপরই নিথর ওই পুলিশ কর্মকর্তা। কেউ হাত ধরছে, কেউ মুখ ধরছে, কেউ পা ধরছে, কেউ কেউ কোনো দিয়ে গাড়ে বুকে পিঠে আঘাত করছে। যখন হাত পা ছেড়ে দিচ্ছে তখনও জানাইতেছে না গার্ডিয়ানরা। তারপরে কিভাবে যেন গার্ডিয়ান জানতে পেরে চিল্লাচিল্লি শুরু করছে। তাড়াতাড়ি আমার বাইরে মেরা ফেলাইছে। অক্সিজেন হাসপাতালে অক্সিজেন নাই। 2 বছর ধরে সরকারি কোনো অনুমোদন ছাড়াই চলছে হাসপাতালটি। সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের ভিজিটিং কার্ডও মেলে সেখানে, অথচ চিকিৎসার কোনো ব্যবস্থাপনাই নেই এ হাসপাতালে। দিনের পর দিন রোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া আর চিকিৎসার নামে চলতো প্রতারণা। স্বাস্থ্য দপ্তরের কোনো কাগজ নেই, তারা তাদের কোনো ডাক্তার নেই, এবং তারা যে চালানোর জন্য যা দরকার, সে মাদক দ্রব্যের লাইসেন্স থাকা দরকার, সেটা তারা আমাদের দেখাতে পারে নাই। মাইন্ড এইড হাসপাতালে পুলিশ কর্মকর্তা আনিসুল করিমকে হত্যার অভিযোগে আদাবর থানায় মামলা করেছে তার পরিবার। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে 10 জনকে। ভিডিও ফুটেজ পর্যালোচনা আমাদেরকে স্পষ্ট মনে হয়েছে এটা একটা হত্যাকাণ্ড। কারণ এই জন্য হত্যাকাণ্ড যে 10 থেকে 12 জন লোক তাকে পিঠ বেঁধে মুড়ে আশ্রয় নিয়ে তারা কেউ ডাক্তার না, ওয়ার্ড বয়, ক্লিনার, এরকম 7-8 জন সবাই স্বীকার করেছে। পুলিশ কর্মকর্তা হত্যায় গ্রেপ্তার 10 আসামির 10 দিনের রিমান্ড চেয়ে মঙ্গলবার আদালতে আবেদন করে পুলিশ। আবেদনের শুনানি শেষে প্রত্যেকের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। একে আজাদ, এটিএন নিউজ, ঢাকা। রাজধানীর আদাবরে নিহত পুলিশের এএসপি আনিসুল করিমের দাফন গাজীপুরে সম্পন্ন হয়েছে। আজ সকাল 9:15টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশন গোরস্থানে যথাযোগ্য মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে সকাল 8:30টায় শহরের রাজবাড়ী মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আজাদ মিয়া, কাপাসিয়া উপজেলার পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আমানত হোসেন খান, নিহতের বাবা, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন ও এলাকাবাসী অংশ নেন। সোমবার রাজধানীর আদাবরে মাইন্ড এইড নামের একটি মানসিক রোগ নিরাময় কেন্দ্রে শারীরিক নির্যাতনে চিকিৎসাধীন আনিসুল করিম শিবনের মৃত্যু হয়। নিহত আনিসুল করিম বরিশাল মহানগর ট্রাফিক পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার পদে কর্মরত ছিলেন। এদিকে রাজধানীর আদাবরে মাইন্ড এইড হাসপাতালে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুল করিম শিপন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনিসুল করিম শিপন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি বিভাগে 33 ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাকে হত্যার প্রতিবাদে আজ দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকরা অংশ নেন। এ সময় মর্মান্তিক এ ঘটনার সুষ্ঠু বিচার করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
দুই এমপির বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। তারা হলেন লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুল ও তার স্ত্রী আরেক এমপি সেলিনা ইসলাম। তাদের বিরুদ্ধে অবৈধ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। মামলায় মোট আসামি হতে পারেন 4 জন। বাকি 2 জন হলেন পাপুলের মেয়ে ওয়াফা ইসলাম ও শালিকা জেসমিন প্রধান। দুদকের অনুসন্ধানে এমপি পাপুলের শালিকার ব্যাংক অ্যাকাউন্টে 148 কোটি অবৈধ লেনদেনের তথ্য উঠে এসেছে। এরই মধ্যে তাদের সবাইকে দেশ ত্যাগেও নিষেধাজ্ঞা দিয়েছে সংস্থাটি। গত 6 জুন রাতে কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে দেশটির অপরাধ তদন্ত বিভাগ গ্রেফতার করে এমপি পাপুলকে। দুর্নীতির অভিযোগে ডাক বিভাগের মহাপরিচালক সুধাংশু শেখর ভদ্রকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে সরকার। গতকাল জারি করা ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রজ্ঞাপনে তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আগামীকাল থেকে বাধ্যতামূলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তার বিরুদ্ধে সারা দেশে বিভিন্ন প্রকল্পে উদ্যোক্তাদের 8,500 ল্যাপটপ সরবরাহ না করা, আউটসোর্সিংয়ে নিয়োজিত কর্মীর চেয়ে অতিরিক্ত বিল উত্তোলন, ঠিকাদারি কাজে অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগ আছে শত কোটি টাকা পাচারের। এছাড়া নিজের নামে সম্পদ না রেখে আত্মীয় স্বজনদের নামে সম্পদ করেছেন তিনি। এর আগে প্রকল্পে কেনাকাটায় অনিয়ম, দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত 1 সেপ্টেম্বর এস ভদ্রকে জিজ্ঞাসাবাদ করে দুদক। করোনা আক্রান্ত অবস্থায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সুধাংশু শেখর ভদ্র। জি.কে. শামীম সহ 8 জনের বিচার শুরু। গুলশান থানায় দায়ের করা মানি লন্ডারিং মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা জি.কে. শামীম এবং তার 7 দেহরক্ষীর বিরুদ্ধে মঙ্গলবার অভিযোগ গঠন করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 10-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম অভিযোগ গঠন করে সাক্ষ্য গ্রহণের জন্য 19 নভেম্বর দিন ধার্য করেছেন। ক্যাসিনো বিরোধী অভিযানে 2019 সালের 20 সেপ্টেম্বর জি.কে. শামীমের গুলশানের নিকেতনের বাসায় অভিযান চালায় র্যাব। আলোচিত এই অভিযানে নগদ 1,81,28,000 টাকা এবং 165 কোটি টাকার এফডিআর সহ আগ্নেয়াস্ত্র, বিদেশি মদ উদ্ধার করা হয়। তদন্ত শেষে 4 আগস্ট জি.কে. শামীম সহ 8 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সিআইডি। ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোল্লা নজরুল ইসলাম মঙ্গলবার রাজধানীর গুলশান থানায় করা অর্থ পাচার মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ও ঠিকাদার জি.কে. শামীম ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনের 4-2 ধারায় অভিযোগ গঠনের আদেশ দেন। এই যে টাকাগুলি তার কাছে পাওয়া গেল, এই টাকাগুলি কোনো বৈধ উৎস এবং কীভাবে টাকাগুলি এসছে ওখানে, এগুলো কিছু বৈধ কোনো কাগজ দেখাতে পারেনি। জি.কে. শামীম সহ অন্য 7 জন আসামি প্রত্যেকে এসে সম্পৃক্ততা আছে এবং তারা প্রাথমিকভাবে তাদের বিরুদ্ধে মামলাটা প্রমাণিত হয়েছে। এই জন্য আদালত তাদের বিরুদ্ধে এই মানি লন্ডারিংয়ের আইনের 4-2 ধারায় চার্জ গঠন করা হয়েছে। অভিযোগপত্রের তথ্য অনুযায়ী দেশের 180টি ব্যাংক হিসাবে প্রায় 337 কোটি টাকার স্থায়ী আমানত রয়েছে জি.কে. শামীমের। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান 41 কোটি টাকার স্থাবর সম্পদেরও সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। জি.কে. শামীম ও তার 7 অস্ত্রধারী দেহরক্ষী মানুষকে ভয়ভীতি দেখিয়ে টেন্ডারবাজি, বাস টার্মিনাল দখল ও গরুর হাটে চাঁদাবাজি করে অবৈধভাবে এই অর্থ সম্পদ অর্জনের অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানায় রাষ্ট্রপক্ষ। এখানে যে কাজগুলি সে করেছে অবৈধভাবে, অস্ত্রের ভয় দেখে বিভিন্নভাবে এই তার দেহরক্ষীর মাধ্যমে, তার লোকজনের মাধ্যমে এই কাজগুলি সে করেছে। অর্থাৎ পুরো জিনিসটাই যা অর্জিত হয়েছে অবৈধভাবে হয়েছে। এবং ব্যাংকে যে স্থিতি দেখা হয়েছে 336 কোটি টাকা এবং তাছাড়া তার 18টা গাড়ির কথা বলা হয়েছে, এই সবই কিন্তু জব্দ করা হয়েছে। 19 নভেম্বর 8 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন আদালত। মামলায় মোট 26 জনকে সাক্ষী করা হয়েছে। তবে আসামি পক্ষের দাবি, রাষ্ট্রপক্ষ অর্থ পাচারের কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি। আমার বিরুদ্ধে যে এলিগেশনগুলো আনা হয়েছে, আমি কত টাকার বৈধ সম্পদ, কত টাকার অবৈধ সম্পদ, এই বিষয়গুলো আলাদা আলাদা করে ভাগ করে চার্জশিট উপস্থাপন করা হয়নি। মোরওভার আমরা বলেছি 16 টন যেগুলো নেওয়া হয়েছে এবং যে কাগজপত্রগুলো জব্দ করা হয়েছে, সেখানে কোথাও আমি জি.কে. শামীম কোনো অবৈধভাবে অর্থ উপার্জন করেছি অথবা মানি লন্ডারিংয়ের চেষ্টা করা হয়েছে, এ ধরনের বক্তব্য কোনো সাক্ষী দেয় নাই। আহমেদ রাব্বি তানিম, এটিএন নিউজ, ঢাকা। পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে রায়হান হত্যায় এসআই আকবর এখন রিমান্ডে। দুপুরে সিলেট চিফ মেট্রোপলিটন আদালতে তাকে হাজির করে মামলার তদন্তকারী পিবিআই কর্মকর্তা 7 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক আকবরের 7 দিনের রিমান্ডই মঞ্জুর করেন। সিলেট থেকে সজল ছত্রী রিপোর্ট।
গত 10 অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে এনে টাকার জন্য তরুণ রায়হানকে পিটিয়ে মেরে ফেলা সেই ফাঁড়ি ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া। পদে এসআই হলেও ফাঁড়ির মাধ্যমে চাঁদাবাজি আর ঊর্ধ্বতনদের প্রশ্রয়ের কারণে নামের মতোই বাদশাহী জীবন ছিল তার। এখানেই শেষ নয়, অবৈধ টাকায় বিলাসবহুল জীবনযাপনকারী খুনি আকবর রোমান্টিক নাটকের হিরো হতে চাইতেন। ইচ্ছে আছে দেশের ভালো রোমান্টিক নাটকের হিরো হব। পুলিশ ফাঁড়িতে টাকার জন্য পিটিয়ে তরুণ হত্যার পর ভারতে পালিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি আকবরের। 28 দিন পর খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাকে আটক করলে জোর হাতে প্রাণ ভিক্ষা চান তিনি। গোপাল কা একটা ফোন দে না। হ্যাঁ मेरा भाई गोपाल का मुझे जान भिक्षा दे भाई। तो चुप থাক, আপনার কি याद है? আমার এক সিনিয়র অফিসার বলছিল তুমি আপাতত চলে যাও, কদিন পরে আইসো, 2 মাস পরে মোটামুটি এটা ঠান্ডা হয়ে যাবে। আকবরকে আটকের পর খাসিয়ারা সিলেট পুলিশের হাতে তুলে দেয় তাকে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে রিমান্ডে নেয় রায়হান হত্যা মামলার তদন্তকারী সংস্থা পিবিআই। আকবরকে এজলাসে উঠালাম, কোর্টে নিয়ে আসলাম। তো বিজ্ঞ আমাদের ম্যাজিস্ট্রেট জজ উনি 7 দিনের রিমান্ড। আসলে আকবর এই মামলার প্রধান সন্দেহভাজন আসামি। সম্পূর্ণ মামলাটা তাকে ঘিরে তাকে আবর্তিত হবে, সেটা মাথায় রেখে আমরা মামলা তদন্ত এগিয়ে নিয়ে যাব। সজল ছত্রী, এটিএন নিউজ, সিলেট। সময় হলো 22টি বিরতি নিয়ে, আর বিরতির পর যা থাকছে। যানজট নিরসনে রাজধানীর 42 রুটে চলবে 22 কোম্পানির বাস। রাজশাহী নগরীর বর্জ্যে ভয়াবহ দূষণে পদ্মা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। যতক্ষণ একজন অনিরাপদ ততক্ষণ প্রত্যেকেই বিপদে, করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের তেমন কোনো প্রস্তুতি নেই। হাসপাতালে এএসপিকে হত্যার অভিযোগে গ্রেফতার 11। এমপি পাপুলের শালিকার অ্যাকাউন্টে 148 কোটি টাকা লেনদেন। দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে ডাকের মহাপরিচালক। আবারও আমন্ত্রণ জানাচ্ছি 8টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যাচ্ছে অন্যান্য খবরে। মত ও পথের মিল না থাকলেও বঙ্গবন্ধুর ডাকে ঐক্যবদ্ধ হয়েছিল দেশের স্বাধীনতাকামী রাজনৈতিক দলগুলো। তার আহ্বানে নিঃশেষে প্রাণ বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করেননি তরুণরা। মুজিববর্ষ উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে এভাবেই জাতির পিতাকে স্মরণ করছেন সংসদ সদস্যরা। তাদের ভাষণে উঠে এসেছে কিভাবে গ্রামের দামাল কিশোর থেকে বিশ্ব নেতা হয়ে উঠেছিলেন বঙ্গবন্ধু। জাতির পিতাকে সম্মান জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো আলোচনা করেন সংসদ সদস্যরা। তারা বলেন, ইতিহাসের কালো অধ্যায় পেরিয়ে এখন বঙ্গবন্ধুর দেখানো পথেই হাঁটছে বাংলাদেশ, আর তাই হয়ে উঠছে সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। যে মিছিল আসবে সে যেন পকেটে নিজের নাম ঠিকানা লিখে আসে। সেখানে আমরা মৃত্যুর পকেটে এক টুকরা কাগজ পাই, সেখানে লেখা ছিল, মা আমি মিছিলে যাচ্ছি, যদি ফিরে না আসি মা মনে করো তোমার ছেলে প্রিয় নেতা শেখ মুজিব জন্য বাংলার মানুষের জন্য জীবন দিয়ে গেল। বঙ্গবন্ধু কেবল দলের নেতা ছিলেন না, তিনি দলীয় নেতা ছিলেন না, তিনি দেশের নেতা ছিলেন, মানুষের নেতা ছিলেন। এবং যে কারণে যখন বিরোধী তার বিপরীত অবস্থানে যারা আমরা ছিলাম তাদেরকেও তিনি সমানভাবে স্নেহ করতেন, সমানভাবে আদর করতেন, সমানভাবে তার শ্রদ্ধাবোধ ছিল। আমেরিকা নির্বাচন দেখে নির্বাচন কমিশনের শিক্ষা নেওয়া উচিত, কিভাবে নিরপেক্ষ নির্বাচন দিতে হয়, এমন মন্তব্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।
আসন্ন দুটি উপনির্বাচন সামনে রেখে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, বিএনপির মতামত উপেক্ষা করে সম্পূর্ণ দলীয় ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। উপনির্বাচনে বিএনপি নেতাকর্মীরা ঘর থেকে বের হতে পারছে না বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা। বিএনপি নেতাকর্মীদের উপর মামলা হামলা করা হচ্ছে, এমন অভিযোগ তোলেন বিএনপি মহাসচিব। সুষ্ঠু নির্বাচন দিতে না পারলে নির্বাচন কমিশনকে পদত্যাগ করারও আহ্বান জানান মির্জা ফখরুল। নির্বাচন থেকে শিক্ষা নেওয়া উচিত। যারা নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন তাদের যে নির্বাচন কমিশন কাকে বলে। আজকে আমেরিকার যে নির্বাচনের যারা অথরিটি, তারা দেখেন সমস্ত চাপের মুখেও তারা কিন্তু অবিচল থেকেছে। সেই অবিচল থেকে তারা কিন্তু আজকে জনগণের যে রায় সেটাকে আপহোল্ড করেছে। দ্যাট ইজ ডেমোক্রেসি। এটাই গণতন্ত্র। এবং গণতন্ত্র প্রতিষ্ঠান যদি না থাকে তাহলে গণতন্ত্র ফাংশন করতে পারে না। নো মাস্ক নো সার্ভিস, প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা কতটা মানছেন সাধারণ মানুষ? জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু নির্দেশনা জারি করে পরিবর্তন আসবে না, চাই কঠোর ব্যবস্থা এবং ব্যক্তি সচেতনতা। চলতি মাসের শুরুর দিন থেকেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত ৫ নভেম্বরে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ছিল গত ৫৬ দিনের মধ্যে সর্বোচ্চ। এমন পরিস্থিতিতে করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বহুমুখী পদক্ষেপ নেওয়া শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে গত ২ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে সরকারি বেসরকারি অফিস, শপিং মল ও ছোট বড় মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানা সহ মাস্ক পরার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সবাইকে কেয়ারফুল থাকতে হবে, বিশেষ করে নো মাস্ক নো সার্ভিস এটাকে একদম ব্যাপকভাবে বাস্তবায়ন করতে হবে। যেভাবে প্রয়োজন হলে সামাজিক আন্দোলন, প্রমোশন ক্যাম্পেইন প্লাস লিগাল যেভাবেই হোক এটাকে এনশিওর করতে হবে। যেখানে ঘোষণা আসে নো মাস্ক নো সার্ভিস, অর্থাৎ মাস্ক ছাড়া কোনো ধরনের সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে সেবা পাবেন না যে কেউ। এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারী সবাইকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। কিন্তু বাস্তবে তা কতটা কার্যকর? মাস্ক ছিল, মাস্ক এখানে ওই যে ওর সাথে কথা বললাম যে এই মাস্ক আমার এখানে। আপনি কি সার্ভিসটা সম্পর্কে জানেন? হ্যাঁ জানি। পকেটে ছিল, মানে পড়ছিলাম, কিন্তু ওই গরম লাগতে ছিল একটু খুলছি, উত্তরটি কিন্তু খুলছি। তবে ছিল ভিন্ন পরিস্থিতিও। করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনেই দেয়া হচ্ছে সেবা। নিয়ম মানার চিত্র দেখা গেছে বেসরকারি নানা প্রতিষ্ঠানগুলোতেও। যে আমরা কাস্টমারকে যে সার্ভিসটা প্রোভাইড করছি সেটা অবভিয়াসলি আমরা মাস্ক ছাড়া তাদেরকে অ্যালাউ করবো না। ইন অ্যাডিশন টু যা সাপোর্ট যে দরকারটা সেটা আমরা আমাদের সিকিউরিটি গার্ড আছে, গেটে থেকে এন্ট্রেন্সে আমরা এই জিনিসটা এনশোর করছি। মাস্ক ছাড়া আসলে তো আমাদের যে গেটে যে লোকজন আছে ওনারা বলছে মাস্ক পরে আসেন, এটা কমন হয়ে গেছে। তবে যে পানিতে ব্লিচিং পাউডারে যে পা ভিজায় আসতে হবে এগুলি সবাই মানতে চায় না। ব্যক্তি সচেতনতায় কিংবা বাধ্য হয়েই হোক সাধারণ মানুষ মাস্ক পরেই আসছেন ব্যাংকে কিংবা বিভিন্ন সেবা প্রতিষ্ঠান বা কর্মস্থলে। অনেক ধরনের লোকজন আসে, ১০০ জনের মধ্যে হয়তো ৪ থেকে ৫ জন লোক একটু রিয়াক্ট করে মাঝে মাঝে। তারা হয়তো অনেক সময় এটা মেনটেন করতে চায় না। এটা অনেক জায়গাতেই আছে আর কি, নো মাস্ক নো সার্ভিস বা নো এন্ট্রি। বাট এটার জন্যই না, শুধু নিজের সেফটির জন্যই আর কি ইউজ করি এবং সর্বদাই ইউজ করি আর কি। শীতে বাড়তে পারে করোনা, তাই শুধু নীতিমালাই যথেষ্ট নয়, দরকার ব্যক্তি সচেতনতা, দাবি স্বাস্থ্য বিশেষজ্ঞদের। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা। ঢাকা শহরকে ঘিরে 291টি বাস রুট কমিয়ে আনা হবে 42টিতে। বর্তমানে 2500 মালিক ও কোম্পানিকে নিয়ে আসা হবে 22টি কোম্পানিতে। আগামী বছরের শেষ নাগাদ বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম অনেকটাই দৃশ্যমান হবে, জানিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। রাজধানীর গণপরিবহনকে সুশৃঙ্খল করা এবং যানজট নিরসনে সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে 5 বছর আগে কঠোর নির্দেশনায় বাস রুট রেশনালাইজেশন নামে একটি পরিকল্পনা প্রণয়ন করা হয়। কমিটির প্রধান করা হয়েছিল ঢাকা উত্তরে তৎকালীন মেয়র আনিসুল হককে, তবে তার মৃত্যুর পর আর সেভাবে এগোয়নি। অবশ্য ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলুল তাপস পদাধিকার বলে এই কমিটির আহ্বায়ক হওয়ার পর আবারও গতি পেয়েছে প্রকল্পটি। দুপুরে নগর ভবনে কমিটির 13তম বৈঠক শেষে তিনি জানান, আনিসুল হকের পরিকল্পনা বাস্তবায়নে এখন অনেকটাই অগ্রগতি হয়েছে। 291টি রুট রয়েছে, সেই রুটগুলোকে আমরা সন্নিবেশ করে সমন্বয় করে আমরা 42টি প্রাথমিকভাবে 42টি রুটে আমরা সেটাকে কমিয়ে আনার চিন্তা করা হয়েছে এবং সেই 42টি রুট এখন যেই 2500
মালিক মাধ্যমে যে বাস রুটগুলো পরিচালিত হচ্ছে সেটাকে কমিয়ে আমরা 22টি কোম্পানিতে আমরা পরিণত করব। আগামী মাসের মধ্যে আরও অন্তত 10টি নতুন টার্মিনালের জন্য জায়গা নির্ধারণ করে মার্চের মধ্যেই এ সংক্রান্ত পরিকল্পনা চূড়ান্ত করা হবে বলে জানান তিনি। সবকিছু যদি ইনশাল্লাহ আমরা সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে করতে পারি তাহলে আগামী বছরের শেষ নাগাদ আমরা আশাবাদী যে একটি পর্যায়ে, একটা দৃশ্যমান পর্যায়ে আমরা এগিয়ে যেতে পারবো। তবে সুনির্দিষ্টভাবে মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, ঢাকা। শহরে পড়ছে ভয়াবহ দূষণে রাজশাহীর পদ্মা নদী। ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এই দূষিত পানিতে সেচের ফলে খাদ্যচক্রে ঢুকে পড়ছে বিষ। মানুষের শরীরে পাওয়া যাচ্ছে সীসা জাতীয় মারাত্মক ক্ষতিকর উপাদান। পদ্মার দূষণ ও দখল নিয়ে বুলবুল হাবিবের 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ছবি তুলেছেন রুবেল ইসলাম। 10 লাখ জনসংখ্যার এই রাজশাহী মহানগরী গড়ে উঠেছে পদ্মার তীরে। নদীর তীর ঘেঁষে অন্তত 8 থেকে 9টি এলাকা। বাসাবাড়ি, গৃহস্থালী, ময়লা আবর্জনা প্রতিদিনই ফেলা হচ্ছে পদ্মা নদীতে। আমরা একটু কাছে হয়, নদীর ধারে হয়, ওর জন্য ফেলে দিই। ময়লা গেলে নদীর মধ্যে ঢুকে যায়। আর আমাদের এখানে নির্ধারিত কোনো ডাস্টবিন নাই, যে কারণে ভিতরকার মানুষজন এসে সব এখানে ফেলে দেয়। নোংরা আবর্জনার ফেলার জায়গা নাই, তো এটা আমাদের একটু ব্যবস্থা করলে ভালো হয়। নদীর তীরে গড়ে ওঠা দোকানপাট থেকেও প্লাস্টিকের কাপ, প্লেট, পলিথিন, খাদ্যদ্রব্য সহ ময়লা আবর্জনা এভাবে ফেলা হয়। এতে পানির দূষণ সহ পদ্মার পাড়ের পরিবেশও নষ্ট হচ্ছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ডের 5টি স্লুইস গেট দিয়ে শহরের তরল বর্জ্য মিশছে পদ্মায়। এই তরল বর্জ্যে নগরীর 20,000 অটোরিকশার ব্যবহৃত অ্যাসিড সহ বিভিন্ন ক্ষতিকারক উপাদান রয়েছে। প্লাস্টিকের কিন্তু সরকারিভাবে এটা নিষিদ্ধ হয়ে আছে, তারপরেও এটা এত খোলামেলা ভাবে বিক্রি হচ্ছে এবং ব্যবহার হচ্ছে, এটা বন্ধ করা দরকার। তা না হলে আমরা নদীকে অনেকভাবে নষ্ট করে ফেলেছি ইতিমধ্যেই, এবং বাকি যেইটুকু আছে সেটুকু নষ্ট হয়ে যাবে। এই পদ্মার উৎপত্তি হিমালয়ের পাদদেশে গঙ্গা নামে। ভারতের উত্তরপ্রদেশ পলিউশন কন্ট্রোল বোর্ড তাদের গবেষণায় বলছে ভারতের মধ্যে গঙ্গা নদী দূষণের মধ্যে দ্বিতীয়। গঙ্গা নদীর তীরে সহস্রাধিক শহর, শিল্প, কলকারখানা ও তীর্থস্থান। তাদের বর্জ্যও প্রতিনিয়ত পদ্মা নদীকে দূষণ করছে। এই পানিটা যখন কৃষি জমিতে যাচ্ছে তখন কৃষি জমির সয়েল এবং ওয়াটার পলিউশন করছে। এবং খালি তাই না, সয়েল এবং ওয়াটার যখন পলিউটেড হবে তখন সেখানে চাষকৃত শস্য যেটা আছে সেই শস্যর মধ্যেও সেই পলিউশনটা, যে উপাদানগুলো আছে সেখানে চলে গেলে সেটা হিউম্যান বডিতে ঢুকে যাবে। এখানে যেমন পরিবেশকে ক্ষতি করছে, তেমনিভাবে ক্ষতি করছে হলো এই অঞ্চলের যে পদ্মা নদীতে যে মাছ কিংবা প্রাণী লাইফ, যেগুলো জলজ প্রাণী যেগুলো, তাদের ক্ষতি হচ্ছে। গবেষকরা বলছেন নদীর দূষণ রোধে পরিকল্পনা মাফিক সমন্বিত উদ্যোগ গ্রহণ ও সুষ্ঠু নীতিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করা প্রয়োজন। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন নির্বাচিত হওয়ায় গতকাল ঊর্ধ্বমুখী ছিল বিশ্ব শেয়ার বাজার। তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বিশ্বের বড় শেয়ার বাজারগুলোতে লেনদেন শুরু হয় সোমবার। এদিনই বিশ্ব শেয়ার বাজারে রেকর্ড দর ওঠে। যদিও দুর্বল ছিল ডলার। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন জো বাইডেনের নেতৃত্বে বিশ্বের অন্য দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরও ভালো হবে এবং আরও প্রণোদনা দেওয়া হবে। এমন সম্ভাবনাতেই শুরু থেকে শেয়ারের দাম ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। বিশ্বের 49টি দেশের শেয়ার বাজারের চিত্র উঠে আসে MSCI ওয়ার্ল্ড ইকুইটি ইন্ডেক্সে। গতকাল এই সূচক বাড়ে 0.5%। গত শুক্রবার এই সূচকে 7 মাসের মধ্যে সাপ্তাহিক সর্বোচ্চ উত্থান হয়। মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ, সুজলা সফল। পটলের আবাদ করে এবছর স্বাবলম্বী হয়েছেন বগুড়ার কৃষকরা। প্রতিকূল আবহাওয়ার কারণে এবছর বগুড়ায় 5,850 হেক্টর জমিতে শাকসবজি চাষ হয়েছে, যা লক্ষ্যমাত্রার চেয়ে 400 হেক্টর কম। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চৈত্র থেকে অগ্রহায়ণ মাস পর্যন্ত পটলের গাছ ফলন দেয়। 2-3 দিন পরপরই পটল জমি থেকে তুলে বাজারে বিক্রি করা যায়।
বগুড়ার পটল স্বাদে অনেক বেশি সুস্বাদু বলে দেশের সর্বত্র এই সবজির চাহিদা বেশি। এবছর আবাদ কম হওয়ায় কেজি প্রতি পাইকারিতে ৬০ টাকা দরে ও বাজারে ৮০ টাকা বিক্রি হচ্ছে পটল। সময় হলো ২২টি বিরতি নেওয়ার, বিরতির পর যা থাকছে। পেনসিলভানিয়ায় ট্রাম্প শিবিরের মামলা, আইনি লড়াই মাত্র শুরু, হোয়াইট হাউস। মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আত্মরক্ষা কোর্স থাকা উচিত। আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি ৮টা নিউজ আওয়ারে। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। জানাবো দেশের বাইরের খবর। পেনসিলভানিয়ায় অস্বচ্ছ নির্বাচন হয়েছে অভিযোগ তুলে অঙ্গরাজ্যটির ভোট বাতিল চেয়ে রাজ্য আদালতে মামলা করেছে ট্রাম্প শিবির। এছাড়া বাইডেনের জয়ের প্রত্যয়ন দেওয়ার ক্ষেত্রে রাজ্যটির কর্মকর্তাদের থামাতে জরুরি ভিত্তিতে আদেশ চেয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের বিচার মন্ত্রণালয় প্রেসিডেন্ট নির্বাচনে কোনো অনিয়ম হয়েছে কিনা তা খতিয়ে দেখতে আইনজীবীদের অনুমতি দিয়েছে। এদিকে জো বাইডেনের জয়ের দাবি চ্যালেঞ্জ করে আইনি লড়াই শুরু হয়েছে বলে হুমকি দিয়েছে হোয়াইট হাউস। সোমবার সংবাদ সম্মেলনে প্রেস সেক্রেটারি কাইলি ম্যাকেনি বলেছেন, নির্বাচন এখনও শেষ হয়ে যায়নি। কারচুপির অভিযোগ আনলেও জালিয়াতির তেমন প্রমাণ হাজির করেননি ম্যাকেনি। ইতিমধ্যে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি শুরু করেছে জো বাইডেন শিবির। কিন্তু বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার দায়িত্বে থাকা জেনারেল সার্ভিস অ্যাডমিনিস্ট্রেশনও বাইডেনের উপদেষ্টাদের কাছে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া বন্ধ রেখেছে। আনুষ্ঠানিকভাবে বিজয়ী নিশ্চিত না হওয়ার কথা বলেছে তারা। তবে বাইডেন শিবিরও আইনি লড়াইয়ের কথা বিবেচনা করছে। দুর্নীতির অভিযোগে পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারাকে অভিশংসিত করেছে দেশটির কংগ্রেস। কংগ্রেসে ১৩০ ভোটের মধ্যে ১০৫ ভোটে অভিশংসিত হয়েছেন তিনি। তার সমর্থকরা এই সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তবে মার্টিন ভিজকারা বলছেন, তিনি আইনি পদক্ষেপ না নিয়ে কংগ্রেসের ভোট মেনে নেবেন। সোমবার রাজধানী লিমায় প্রেসিডেন্টের বাসভবনে ভিজকারা বলেন, তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। কংগ্রেসের প্রধান ম্যানুয়েল মেরিনো মঙ্গলবার প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারেন। ২০২১ সালের জুলাই পর্যন্ত তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করবেন। মেরিনো নিশ্চিত করেছেন, আগামী বছরের ১১ এপ্রিল প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হবে। ততদিন পর্যন্ত সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। পেরুর প্রেসিডেন্টের বিরুদ্ধে সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ রয়েছে। তবে নিজের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছেন ৫৭ বছর বয়সী মার্টিন ভিজকারা। ত্রিশ বছরের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের মুখপাত্র ও পিএলওর মহাসচিব থাকা সায়েব এরাকাত মারা গেছেন। তার রাজনৈতিক দল ফাতাহ ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার ৬৫ বছর বয়সী এই রাজনীতিবিদের মৃত্যু হয় করোনায়। গত ১৮ অক্টোবর করোনা আক্রান্ত হওয়ার পর থেকে জেরুজালেমের হাদাসা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ইসরায়েলের সঙ্গে প্রায় প্রতিটি শান্তি আলোচনায় জড়িত ছিলেন সায়েব এরাকাত। ১৯৯১ সালে ঐতিহাসিক মাদ্রিদ সম্মেলনে অংশ নেওয়ার সময় তার পরনে ছিল ফিলিস্তিনি জাতীয়তাবাদীর প্রতীক সাদা কালো কাফিয়া, যা বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে। পরবর্তী ৫ দশক পশ্চিমা গণমাধ্যমে তার জোরালো উপস্থিতি দেখা গেছে। এ সময় তিনি কয়েক দশকের সংঘাত নিরসনে দুই রাষ্ট্রতত্ত্বের সমর্থনে লড়াই চালিয়ে গেছেন। ক্লেমন স্পোর্টস নিউজ। ধর্ষণ সামাজিক ব্যাধিতে রূপ নিয়েছে মন্তব্য করে এটিএন নিউজ ও এটিএন বাংলা চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান বলেছেন, এ থেকে রক্ষা পেতে শিক্ষা প্রতিষ্ঠানে আত্মরক্ষার কোর্স থাকা উচিত। জাতীয় মহিলা রকবল চ্যাম্পিয়নশিপের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার সকালে শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় জাতীয় মহিলা রকবল চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা। রকবল খেলা যারা আগে দেখেননি তাদের কাছে এটিকে ভলিবল মনে হতে পারে, তবে ভলিবলের সঙ্গে রকের পার্থক্য এখানে যুক্ত হয়েছে গোলবার। পয়েন্ট গণনায় রয়েছে ভিন্নতা।
ফাইনালে ময়মনসিংহ পরাণ মুকদ্দুসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ আনসার বিডিপি দল। খেলোয়াড়দের আরো দক্ষ করে গড়ে তুলতে শিগগিরই 20 টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান আয়োজকরা। নারীদেরকে এগিয়ে নেওয়ার জন্য যে প্রচেষ্টা, আজকে বাংলাদেশ রকবল অ্যাসোসিয়েশন নারী টুর্নামেন্টের মধ্য দিয়ে সেই মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যকে আমরা বাস্তবায়নের জন্য এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছি। প্রথম যখন টুর্নামেন্টটা হয়েছিল বাংলাদেশে, এটা কিন্তু আমাদের এটিএন বাংলা এটিএন নিউজের চেয়ারম্যান মহোদয়ের বদৌলতে লাইভ টেলিকাস্ট হয়েছিল এবং এর মাধ্যমে শুধু দেশেই নয়, বিশ্বের বহু দেশ বাংলা ভাষাভাষীরা আমাদের এই দেশে যে খেলার প্রচলনটা হচ্ছে এটা ওনারা জানতে পেরেছেন। আমরা রকবলের সঙ্গে প্রথম থেকেই আছি, ইনশাল্লাহ আগামীতেও আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর মাহফুজুর রহমান বলেন, এই খেলায় আসন্ন সাউথ এশিয়ান টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের খেলোয়াড়দের মান যাচাই হবে। এই রকবল অন্যান্য খেলা যেগুলি আছে মেয়েরা খেলতেছে আমরা অনেক ভালো করবে, সুতরাং আমাদের মেয়েদের প্রতি আমি আশাবাদী যে ভবিষ্যতে তারা আরও বেশি ভালো করবে, আমাদের দেশের সুনাম অর্জন করবে, বিদেশে যে তার দেশের সুনাম অর্জন করবে। নারীরা এখন অনেক ক্ষেত্রে এগিয়ে আছেন মন্তব্য করে ডক্টর মাহফুজুর রহমান বলেন, তাদের এগিয়ে যাবার আরও পরিবেশ সৃষ্টি করতে হবে। আজকাল খেলাধুলার প্রতিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলারা অনেক অগ্রগামী, মানে এগিয়ে যাচ্ছে। ক্রিকেট, ফুটবল, হকি সব জায়গায় এখন দেখা যাচ্ছে। তাছাড়া যে আজকে যেটা দেখলাম রকবলেও মেয়েরা অনেক দূর আগে এগিয়ে গেছে। আমি খুব দুঃখের সাথে বলতে হয় যে আজকাল টিভি খুললেই দেখি আমরা যে নারীরা ধর্ষিত হচ্ছে। এটা এখন সমাজের একটা ব্যাধি হিসাবে দেখা দিচ্ছে। প্রত্যেকটা স্কুল কলেজে ক্যারাতিটাকে কম্পালসারি একটা গেম হিসাবে রাখা উচিত, কারণ মেয়েদের মানে নিজেদের সেলফ আত্মরক্ষার জন্য। আমিনুল ইসলাম, এটিএন নিউজ, ঢাকা। শেষ করব রাত ৮টা নিউজ আওয়ার, তবে তার আগে এক নজরে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। যতক্ষণ একজন অনিরাপদ ততক্ষণ প্রত্যেকেই বিপদে, করোনা প্রসঙ্গে প্রধানমন্ত্রী। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সরকারের তেমন কোনো প্রস্তুতি নেই। হাসপাতালে এএসপিকে হত্যার অভিযোগে গ্রেফতার 11। এমপি পাপুলের শ্যালিকার অ্যাকাউন্টে 148 কোটি টাকা লেনদেন। দুর্নীতির অভিযোগে বাধ্যতামূলক ছুটিতে ডাকের মহাপরিচালক। যানজট নিরসনে রাজধানীর 42 রুটে চলবে 22 কোম্পানির বাস। রাজশাহী নগরীর বর্জ্যে ভয়াবহ দূষণে পদ্মা, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। পেনসিলভানিয়ায় ট্রাম্প শিবিরে মামলা, আইনি লড়াই মাত্র শুরু, হোয়াইট হাউস। মেয়েদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে আত্মরক্ষা কোর্স থাকা উচিত। এই ছিল রাত ৮টা নিউজ আওয়ার। সঙ্গেই থাকুন, নিতে থাকুন এটিএন নিউজ। এটিএন নিউজের ব্রেকিং নিউজ মোবাইলে পেতে টাইপ করুন START স্টার্ট স্পেস N এবং পাঠিয়ে দিন 5959 এই নম্বরে। ধন্যবাদ সবাইকে।